জাস্টিস সাত্তারকে সরিয়ে প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতা দখল করেন তখন বিএনপিরও অনেক লোক দল ছেড়ে চলে গিয়েছিল, ওই সময় এরশাদের দলে যোগদান করেছিল। কিন্তু বেগম জিয়া তখন সদ্য গৃহবধূ, রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই, তিনি এই দলকে ঐক্যবদ্ধ রেখে স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করে এই দলকে আবার রাষ্ট্র ক্ষমতায় নেবেন, এটাই তার জন্য বড় চ্যালেঞ্জ ওই সময় ছিল। পরবর্তীকালে আরও বড় চ্যালেঞ্জ তার মোকাবেলা করেছে স্বৈরশাসক শেখ হাসিনার আমলে। তিনি প্রকৃতপক্ষেই একজন আপসহীন নেত্রী, বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কখনো যান নেই, জনগণের স্বার্থকে সবসময় তিনি সমুন্নত রেখেছেন। তার সময় প্রধানমন্ত্রী হিসাবে তার পররাষ্ট্রনীতির মূল বক্তব্য ছিল যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান, এবং তিনি বলেছেন যে বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। সুতরাং এই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে তিনি সবসময় সোচ্চার ছিলেন। যেমন ছিলেন বিরোধী দলের নেত্রী হিসাবে, তেমনি সরকার প্রধান হিসাবেও একই তার পলিসি একইভাবে তিনি রেখেছেন। আমি তার মন্ত্রিসভার একজন সদস্য হিসাবে পানি সম্পদ মন্ত্রী ছিলাম। ভারতের সাথে আমাদেরকে যৌথ নদী কমিশনের মিটিংয়ে বসতে হতো বছরে 3 বার। তো 2003 সালে আমার প্রথম মিটিংয়ে যখন দিল্লিতে যৌথ নদী কমিশনের মিটিং হয়, সেবার আমার এজেন্ডা 1 নম্বরেই ছিল যে আন্তঃনদী সংযোগ প্রকল্প, এবং একসময় ভারতের মন্ত্রী বললেন যে এটা তো আলোচনা করা যাবে না। আমি বললাম আমরা দুটো বন্ধুপ্রতিম দেশ মিটিং করতে এসেছি, দুই দেশের স্বার্থের জন্যে, এটা তো কমন রিভার। তখন আমি বললাম যে এটা যদি আলোচনা না করা যায় তাহলে বিকালে একটা ফ্লাইট আছে, ওটা ধরে আমি ঢাকায় চলে যাব। তখন এটাতে তারা খুব এম্বারেসড। অবশেষে 6 ঘন্টা পর বললো যে হ্যাঁ, এখন আমরা মিটিং শুরু করতে পারি। আমরা একমত নাও হতে পারি, বাট আমার দেশে এত বড় একটা সমস্যা, দেশবাসী এটা নিয়ে আলোড়িত, ব্রহ্মপুত্রের পানি আপনারা সরিয়ে নিয়ে যাবেন, এটা নিয়ে আলোচনা করতে পারবো না। তখন তারা মেইন হলে আমি হোটেল রুমে গিয়ে আমি প্রধানমন্ত্রীকে টেলিফোন করলাম, বেগম জিয়াকে। আমি বললাম যে আমি এই কথা বলেছি, এটা যদি আলাপ না হয় তাহলে আমি প্লেনে উঠে চলে আসবো। উনি বলেন ঠিকই আছে, দেশের স্বার্থে এরকম শক্ত পজিশনই আমাদেরকে নিতে হবে। আমিও খুব আশ্বস্ত হলাম যে ঠিক আছে। পরে আমরা আসলাম মিটিংয়ে। তো বেগম জিয়াকে আমি সবসময় দেখেছি ভারতের সাথে এই বর্ডার কিলিং, পানি সম্পদের এই অভিন্ন নদীর পানি বন্টন, সব জায়গায় তিনি দেশের স্বার্থকে অক্ষুণ্ণ রাখার জন্য চেষ্টা করেছেন। আমাদের উপরে এই যে দাদাগিরি করতে চায় প্রতিবেশী রাষ্ট্র, বড় ভাই সুলভ আচরণ করতে চায়, এটি তার কাছে মোটেও গ্রহণযোগ্য ছিল না। তার এই যে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ এই যে মন মানসিকতা, এটাকে তার জনগণের কাছে আরও প্রিয় করে তুলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে তিনি দলের হাল ধরলেন। একজন দলনেত্রী হিসেবে আসলে তিনি কেমন ছিলেন? জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তখনও রাজনীতিতে তিনি কোনোভাবেই ইনভলভ হননি। দলের এবং দেশবাসীর অনুরোধের প্রেক্ষিতেই তিনি 83 সালে রাজনীতিতে যোগ দেন, এবং ধীরে ধীরে তিনি একজন পরিপক্ক রাজনৈতিক নেতার মতো অতি সহজেই তার এই যে রূপান্তর ঘটে। দেশের একজন জনপ্রিয় রাষ্ট্রপতি, জিয়াউর রহমানের মতো সৎ নির্লোভ রাষ্ট্রপতি তো বাংলাদেশ আর কখনো পায়নি। তার স্ত্রী হিসাবে তার মৃত্যুর পর তার স্ত্রী যখন দায়িত্ব নিলেন, তখন সাথে সাথে জনগণের অটোমেটিক্যালি তাকে সাপোর্ট দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের জনগণ স্বৈরশাসক পছন্দ করে না, আমরা অত্যন্ত গণতন্ত্র প্রিয় একটি জাতি। এই কারণে বেগম জিয়া শক্তভাবে স্বৈরশাসনের মোকাবেলা করেছেন, এবং দলনায়ক হিসাবে তিনি দলে একটা, আপনি লক্ষ্য করেছেন প্রত্যেক দলে অনেক ভাঙন থাকে। বিএনপি তো এত বছর 17 বছর বিরোধী দল করে এসেছে, দল থেকে কেউ যায় নেই। দলের মধ্যে আমাদের মতান্তর হতে পারে, এই বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মতো দ্বৈধতা হতে পারে, কিন্তু দল কেউ ছাড়ে যায় না। এটার কারণ হলো বেগম জিয়ার যে ব্যক্তিত্ব, তিনি সবার প্রতি যে একটা স্নেহের আমব্রেলা দিয়ে রাখেন, এটাতে বেগম জিয়ার কথা মনে হলেই সবাই মনে করে না থাকি, এই দলেই থাকি। আপনার কি মনে হয় তার যে চলে যাওয়া সেটার একটা প্রভাব পড়বে দলের এই জায়গায়? নিশ্চয়ই যাবে। তিনি জনপ্রিয়তায় অপ্রতিদ্বন্দ্বী, বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচন করে বারবার যেতে এসেছেন। এবার নির্বাচনের আগেই মনোনয়নপত্র দাখিল করার পরেই তাকে চলে যেতে হলো। এটা তো আমাদের সবাইকে এফেক্ট করে, আমরা অত্যন্ত বিষণ্ণ, এবং তার স্মৃতি আমাদেরকে স্মৃতি কাতর করে তোলে। তার কোন গুণটি আসলে সকল রাজনীতিবিদের থাকা উচিত বলে মনে করেন আপনি? একটি হলো তার সততা, এবং তার যে একে বাংলাদেশের লোক অনেকেই রাজনীতিবিদকে মনে করে 2 নম্বরই, কথা দিয়ে কথা রাখে না, বাট বেগম জিয়া 1 নম্বর। তিনি সবসময় যে কথা বলেছেন সেটাই রেখেছেন। যেমন 86 সালের নির্বাচনে শেখ হাসিনা প্রকাশ্যে বললেন যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হবে। তো তিনি জাতীয় বেঈমান হলেন, তার সাথে জামাতে ইসলামী গিয়েও জাতীয় বেঈমান হলো। বেগম জিয়া তার নীতিতে এবং তার বক্তব্যে অটল ছিলেন। 91 সালের নির্বাচনে শেখ হাসিনা বলেছিল যে বিএনপি 10টা সিটও পাবে না, সেখান থেকে সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পেল। অর্থাৎ এই জনপ্রিয়তা সবসময় বিএনপির ছিল,
এবং বেগম জিয়া রাজনীতি ভাষায় যাকে বলে চাপাবাজি, এটা তিনি কখনো করেন নাই। তিনি চারুবাক স্বল্পবাক, বিরোধী প্রতিপক্ষকে কখনো নোংরা ভাষায় আক্রমণ করেন নাই। এইসব গুণের কারণেই জনগণ তাকে মেনে নিয়েছে এবং দলেও তার প্রভাব ছিল। তিনি কাউকে কঠিন কথা বলার কোনো প্রয়োজন ছিল না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে দৃঢ়ভাবে, বাংলাদেশের মাটিতে প্রথিত করতে হবে, এমন একটি সময় তার মতো অভিভাবককে আমরা হারালাম। এটা অত্যন্ত দুঃখজনক। তার যে পার্সোনালিটি, এটার কারণেই বহির্বিশ্বেও তিনি একজন গ্রহণযোগ্য নেত্রী হিসাবে ছিলেন। সেই জন্যই তারা সবাই এসেছে। তার প্রধান কারণ হলো তার সততা এবং তার বাচনভঙ্গি এবং তার যে প্রতিশ্রুতি পালন করা, যে কথা তিনি জনগণকে দেন সেটি তিনি পালন করেন। আর উন্নয়নে তো অনেক উন্নয়ন করেন, বিশেষ করে নারী শিক্ষা তিনি ফ্রি করে দিয়েছেন ক্লাস 10 পর্যন্ত। বেগম জিয়ার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময় কোনটা ছিল রাজনীতিতে? চ্যালেঞ্জিং সময় যখন জাস্টিস সাত্তারকে সরিয়ে প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতা দখল করেন, তখন বিএনপিরও অনেক লোক দল ছেড়ে চলে গিয়েছিল। ওই সময় এরশাদের দলে যোগদান করেছিল। কিন্তু বেগম জিয়া তখন সদ্য গৃহবধূ, রাজনীতির কোনো অভিজ্ঞতা নাই। তিনি এই দলকে ঐক্যবদ্ধ রেখে স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করে এই দলকে আবার রাষ্ট্র ক্ষমতায় নেবেন, এটাই তার জন্য বড় চ্যালেঞ্জ ওই সময় ছিল। পরবর্তীকালে আরও বড় চ্যালেঞ্জ তার মোকাবেলা করেছে স্বৈরশাসক শেখ হাসিনার আমলে। তো এই ধরনের অত্যাচার নিপীড়ন আগে তো বাংলাদেশের মানুষ দেখে নেই, এটাও তার জন্য একটা বড় চ্যালেঞ্জ, এই ধরনের স্বৈরশাসককে বিদায় করা বাংলাদেশের মাটি থেকে। এবং যে নির্বাচনে যেসব কারচুপিগুলো হয়েছে, আমরা তো তিনটি নির্বাচন দেখলাম যে একেবারেই নির্বাচন নামে প্রহসন মঞ্চস্থ হয়েছে। এই সময় দলকে ঐক্যবদ্ধ রাখা এবং এই যে দলের ব্যাপারে উনি এইসব পাতানো নির্বাচনে কখনো যান নাই। জনগণকে সংগঠিত করে নির্বাচনে জিতে আসা দুটি স্বৈরশাসকের আমলে, এটি তার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য।